আমাকে ৪৫,০০০ টাকা দাও নাহিদ। অফিসের কাজে ব্যস্ত ছিল নাহিদ। হুট করে স্ত্রীর এরকম আবদারে সে অবাক হয়ে তাকালো। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, হুট করে এত টাকার কি দরকার তোমার? ১.৫ বছর আগে আমার মায়ের দেওয়া আংটি নিয়ে নিজের ভাগ্নির জন্মদিনে উপহার দিয়েছিলে, আর আমাকে বলেছিলে তোমার চাকরি হলেই আমাকে নতুন আংটি বানিয়ে দেবে। কিন্তু ১.৫ বছর পেরিয়ে গেলেও আমি নতুন আংটি হাতে পেলাম না, তাই ভাবলাম নিজে গিয়েই বানিয়ে আনবো। তুমি টাকাটা দাও। স্ত্রীর কথায় বিরক্তি নিয়ে নাহিদ বলল, কি ওসব আংটি নিয়ে পড়ে আছো? হাতে এখন টাকা নেই, টাকা এলে বানিয়ে দেব। তোমার বোনদের জন্য দামি মেকআপ প্রোডাক্ট, দামি ফোন, দামি জামা কাপড় কেনার টাকা ঠিকই থাকে। আবার শুনলাম ভাইয়ের জন্য নাকি নতুন বাইক কিনছো, আর আমার বেলায় যত বাহানা। তাচ্ছিল্য কণ্ঠে বলল অনিন্দিতা। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে অনিন্দিতা। আমার ভাই বোনদের তুমি হিংসে করো, ছি। আর ওরা তোমাকে নিজের বোনের মতো ভালোবাসে, কিন্তু ওরা তো জানে না তোমার মনটা বিষে ভরা। প্রতিদিন সকাল থেকে গাধার মতো খাটি, কেউ একটা বার এসে বলে না যে ভাবি দাও সাহায্য করি। সবাই পায়ের ওপর পা রেখে শুধু হুকুম করে। তোমার মা একটা কাজের লোক রাখার অনুমতি পর্যন্ত দেন না। এটাকে কি ভালোবাসা বলে নাহিদ? তোমার বড় বোনের বাসায় তো ঠিকই কাজের লোক ঠিক করে এসেছো, এমনকি ওই কাজের লোকের মাসিক বেতনটা পর্যন্ত এই বাসা থেকে যায়। তাহলে আমার প্রতি এই অন্যায়টা কেন? আর আজ আমি আমার হকের জিনিস আবদার করেছি, এটাতে হিংসে কোথায় পাচ্ছ তুমি? কিসের হক? বিয়ে হয়ে আসার পর তোমার নিজের বলতে কিছুই নেই, কোনো টাকা দিতে পারবো না আমি। আর এই সংসারটা যেহেতু তোমার, কাজও তো তোমাকেই করতে হবে। অত কাজের লোকের শখ থাকলে তোমার বাবা মাকে বলো কাজের লোক নিয়ে দিতে। অনিন্দিতা হাসতে হাসতে বলল, তাই তো, আজ বিয়ের ১৭ মাস পর হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমাকে বিশ্বাস করে বাবা মায়ের ঘর ছাড়াটা কত বড় ভুল ছিল আমার। অবশ্য এই উপলব্ধি আমার আগে এসেছিল যেদিন তুমি আর তোমার পরিবার জোর করে আমার গর্ভের বাচ্চাটাকে করেছিলে। কারণ তোমার ছোট বোন আর ভাইয়ের বিয়ে না হওয়া পর্যন্ত তুমি নাকি বাবার দায়িত্ব নিতে চাও না। আচ্ছা নাহিদ, সত্যি করে বলো তো, অন্য বাচ্চাদের দেখলে কি তোমার মনে হয় না আর যদি আমাদের বাচ্চাটা বেঁচে থাকতো ও ঠিক এরকম হতো? নিজেকে কি কখনো তোমার খুন মনে হয় না? ওহ প্লিজ অনিন্দিতা, তোমার এইসব বালের প্যাচাল বাদ দিবে। অফিসের কাজে ব্যস্ত আমি, আর আমার মনে হয় না এমন কিছু। আমার বড় বোনের বাচ্চাদেরকে আমি নিজের সন্তানের মতো দেখি। তোমার মনে হিংসা আছে বলেই তুমি টুসি আর তয়নকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারো না। নাহিদের কথায় হতভম্ব হলো অনিন্দিতা। এরকম পুরুষও হয়? অনিন্দিতা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। বিয়ের ১৭ মাস চলছে তার, কিন্তু এই ১৭ মাসের যাত্রাটা ছিল ভয়ঙ্কর। অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে বাবা মায়ের অমতে তাদের ভার্সিটির সিনিয়র নাহিদের সাথে পালিয়ে বিয়ে করে। বিয়ের সময় নাহিদ ছিল বেকার, কিন্তু সে সেই বেকার ছেলেটির হাত ধরে এই ঘরে এসেছিল। কিন্তু সেদিন থেকেই বাসার কাজের লোকের মতো দেখা হয় তাকে। এদিকে নাহিদও কেমন অচেনা হয়ে যায়। প্রেমিক নাহিদ আর স্বামী নাহিদের মধ্যে কোনো মিলই খুঁজে পায় না অনিন্দিতা। তার চোখের সামনেই বাসার সবাই অনিন্দিতার সাথে অমানুষের মতো আচরণ করে, কিন্তু সব দেখেও চুপ থাকে নাহিদ। যে নাহিদ প্রেম করার সময় প্রতিদিন অনিন্দিতাকে সাথে নিয়ে ঘুরতে যেত, সেই নাহিদ বিয়ের পর একদিনও তাকে বাহিরে নিয়ে গিয়েছে কিনা সন্দেহ। এরই মাঝে কনসিভ করে অনিন্দিতা। ভেবেছিল এবার বুঝি এ বাসায় তার অবস্থান পরিবর্তন হবে, কিন্তু তার হলো কোথায়? বাচ্চা হওয়ার সংবাদ শোনার পর থেকেই কান্না শুরু করে নাহিদের মা রুহানি বেগম। বিলাপ করে বলতে থাকে তার ছেলে নাকি পর হয়ে গেছে। না হলে বাসায় অবিবাহিত ছোট ভাই বোন থাকা সত্ত্বেও কেন তার বউ পেট বাঁধালো? এদিকে তার ভাই বোনও যা তা কথা বলে। নাহিদের বড় বোন রেশমা তো বলেই বসে যে তার বাচ্চারা তো আছেই, নতুন বাচ্চা আনার কি দরকার? এদিকে নাহিদ প্রথমে খুশি হলেও পরবর্তীতে মা ভাই বোনদের কথায় সমর্থন করে অনিন্দা থেকে বাচ্চাটা নষ্ট করতে বলে, কিন্তু অনিন্দিতা রাজি হয়নি। পরে তারা জোর করে অনিন্দিতাকে গর্ভপাতের ওষুধ খাইয়ে দেয়। সেদিন তার হসপিটালের বেডে চিৎকার করে কেঁদেছিল সে, কিন্তু সবাই ন্যাকামি বলে মুখ বাঁকিয়ে চলে গিয়েছিল। এরপর কেটে গিয়েছে অনেকগুলো মাস। এদিকে উপর থেকে সব স্বাভাবিক দেখালেও অনিন্দিতার ভেতরে ভেতরে এসেছে পরিবর্তন। সে বুঝে গিয়েছে যে যত চুপ থাকবে তত এরা তার উপরে চড়াও হবে। অনিন্দিতার ভাবনার মাঝেই ওর শাশুড়ি এসে বলল, আজকে রেশমা আসবে, মাংসগুলো বের করে বিরিয়ানি রান্না বসাও, আর জামাইয়ের জন্য ইলিশ মাছ ভাজো, বাচ্চাদের জন্য ফালুদা বানাও, তাড়াতাড়ি করো। আজকালকার মেয়েরা যে অলস, একটা কাজ করতে 10 ঘন্টা লাগায়। পারবো না। যাওয়ার সময় হুট করেই পা থেমে গেল রুহানি বেগমের। আশ্চর্য নয়নে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বললে? বললাম তো পারবো না। রান্না করবে না মানে? এসব কি বলছো? আশ্চর্য তো মা, আপনি কি না এর মানে বোঝেন না? হয় আপনি আর আপনার ছোট মেয়ে এসে আমার কাজে সাহায্য করবেন, না হয় আমি কিচ্ছু করতে পারবো না। রুহানি বেগম এবার রেগে বললেন, এত বড় সাহস তোমার? তুমি আমাকে আর আমার মেয়েকে কাজ করাতে চাচ্ছ? নাহিদ, এই নাহিদ, দেখ তোর বউ কি বলে। মায়ের ডাক শুনতেই কাজ ফেলে দৌড়ে এলো নাহিদ। নাহিদকে দেখেই তার মা ন্যাকা কান্না শুরু করে দিল। আমি আর আমার ছেলে মেয়েরা যদি তোর ওপর বোঝা হয়ে যায় তাহলে যা, তুই আলাদা সংসার কর, কিন্তু এইভাবে তোর বউকে দিয়ে অপমান করাস না। এই বয়সে এসে অপমান সহ্য হয় না। আর কি বলছো এসব মা? কি হয়েছে? আজকে রেশমারা আসবে, তোর বউকে ওদের জন্য একটু রান্না করতে বললাম, কিন্তু এটা শুনে সে ক্ষেপে গেল। যা তা বলে অপমান করলো। বলে যে আমার মেয়ের জন্য সে রাঁধতে পারবে না, বলে যে আমি আর রূপা যেন রান্না করি। কান্না করতে
করতে করতে বললেন রুহানি বেগম, নাহিদ, তোমার মা আমাকে বিরিয়ানি, ইলিশ মাছ, রোস্ট, ফালুদা সহ আরো একটা জিনিস রান্নার লিস্ট ধরিয়ে দিয়েছেন। তাও আবার দুপুরের মধ্যে রান্না করতে হবে। আমিও তো মানুষ, এত অল্প সময়ে এত কিছু রান্না কি করে করব? তাই বলেছি তোমার মা বোন যেন আমার রান্নায় সাহায্য করে। এতে খারাপ কি? এতক্ষণে নাহিদের বোন রূপার ভাই রূপমও হাজির হয়েছে। রূপা তো মুখ বাঁকিয়ে বলল, আমি কেন কাজ করব? বাড়ির বউ তুমি, এইসব তোমার দায়িত্ব ভাবি। আর আমার বোনটা আজ এতদিন পর আসছে, তুমি ইচ্ছে করে ঝামেলা লাগালে, তাই না ভাবি? এত ছোট মন তোমার। ভাইয়া যে কি দেখে বিয়ে করেছিল তোমায়, সেটা না হয় তোমার ভাইয়াকেই জিজ্ঞেস করো। সে কেন উঠে পড়ে লেগেছিল আমাকে বিয়ে করতে? কেন আমাকে একটিবার দেখার জন্য আমার হোস্টেলের সামনে বসে থাকতো? আর এই সংসারটা যেহেতু আমার, তাই আমি কখন কি কাজ করব সেটা আমার সিদ্ধান্ত। আমি তোমাদের হুকুমের দাস নই। আর যেহেতু তুমি নিজেই বললে এটা আমার সংসার, তাই শুনে রেখো, তুমি আমার সংসারে বসে খাচ্ছ, তাই মুখে মুখে তর্ক করতে আসবে না। হুট করে জোরে সোরে একটি থাপ পড়ল অনিন্দিতার গালে। নাহিদ হিস হিসিয়ে বলল, খবরদার, আমার মা বোনের সাথে এইভাবে অসভ্যের মতো কথা বলবে না, না হলে লাথি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। খুব মুখ ফুটেছে তাই না? এখনই আমার মা বোনের কাছে মাফ চাইবে। আর রূপা তো ভুল কিছু বলেনি। ভালোবাসায় অন্ধ হয়ে তোমার মতো একটি কালনাগিনীকে বিয়ে করেছি, যে আমার সুখী পরিবারকে আলাদা করতে চায়। আর সামান্য রান্না নিয়ে এত কাহিনী করার কি আছে? আমার মাও তো করতো। এখন তুমি বাড়ির বউ, এসব তোমারই দায়িত্ব। আমার বোন কেন করতে যাবে? আর মাও অসুস্থ, এই অসুস্থ শরীরে সে রান্নাঘরে ঢুকবে? তাহলে তোমাকে বিয়ে করেছি কেন? অনিন্দিতা তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ তাই তো, এজন্যই তো আমার গর্ভের সন্তানটিকেও খুঁ করেছিলে। ওটাও তো মনে হয় সাপ ছিল। এই জন্যই তো তোমার মা ভাই বোনেরা মিলে আমার নিষ্পাপ বাচ্চাটিকে দুনিয়াতে আসতে দিল না। কি বাচ্চা বাচ্চা লাগিয়েছ অনি? ওটা একটি রক্তপিণ্ড ছিল। এত ইমোশনাল হওয়ার কিছু নেই। অনিন্দিতার মনে চাচ্ছিল কোষে একটি থাপ দিয়ে মুখে থুতু ছিটাতে, কিন্তু সে এটা এখন করবে না। তাকে ধৈর্য ধরতে হবে। শোনো, এত তর্ক না করে রূপা আর মায়ের কাছে মাফ চেয়ে রান্না করতে বসো। রেশমারা যখন তখন চলে আসবে। বললাম তো, আমি মাফ চাইবো না, আর নাই বা রান্না বান্না করব। তাহলে এই বাসা থেকেও বেরিয়ে যাও। যেই মেয়ে আমার পরিবারকে ভালোবাসতে পারবে না, যেই মেয়ে আমার মা বোনদের সাথে হিংসে করে, সেই মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে চাই না। যেদিন আমার পরিবারকে আপন করতে পারবে সেদিন ফিরে আসিও। তবে তাই সই। তবে একদিন তুমি অনুতপ্ত হবে নাহিদ, সেদিন পাশে কাউকেই পাবে না। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। বলেই অনিন্দিতা শুধুমাত্র নিজের হাত ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল, যেভাবে একদিন বেরিয়ে পড়েছিল তার বাবার বাসা থেকে। এইদিকে নাহিদ সেদিকে চেয়ে রইল। বুকটা তারও কেঁপে উঠল। অস্বীকার করতে পারবে না, এই মেয়েটাকে পাওয়ার জন্য কত কি না করেছে একটি সময়। আজ এই মেয়েটি তাকে ছেড়ে চলে যাচ্ছে। এত অহংকার। মনে মনে বলল, আমার ভালোবাসার চেয়ে বড় তোমার কাছে তোমার অহংকার। একটু ক্ষমা চাইলে কি এমন হতো? অনিন্দিতা বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে নাহিদ বলে উঠল, যাও যাও, যখন বাপও জায়গা দিবে না তখন তোমার অহংকার ভাঙবে। অনিন্দিতা পেছন ফিরে একদলা থুথু ফেলে আর কিছু না বলেই চলে গেল আপন গন্তব্যে। অনিন্দিতা যেতেই রুহানি বেগম বলল, থাক বাবা, ওই কালনাগিনীর জন্য কষ্ট পাস না। ও আসলে চেয়েছিল তোকে আমাদের থেকে আলাদা করতে, কিন্তু পারেনি। এই জন্যই ওর এত রাগ। না হলে নিজের এত সুখের সংসার ফেলে কেউ চলে যায়? তুমি ঠিক বলেছ মা, ওর সাথে আজ যা হয়েছে ঠিক হয়েছে। বলেই নিজের ঘরে চলে গেল নাহিদ। এদিকে রুহানি বেগমের মুখে সুখের হাসি। অবশেষে সে নিজের ছেলেকে ফিরে পেয়েছে। ওই নাগিনটা তার জীবন থেকে দূর হয়েছে। সেদিন আর রেশমারা আসেনি, এসেছে পরের দিন। রুহানি বেগম আজ মনের সুখে রান্না করেছেন ইলিশ মাছ, বিরিয়ানি, রোস্ট, ফালুদা, আরো কত কি। খুশি হবে না? এখন আর ছেলেকে নিয়ে ভয় নেই। ছেলে তার এখন নিশ্চিন্তে তার ছোট ভাই বোনদের দায়িত্ব পালন করবে। রেশমা আর রূপা বসে অনিন্দিতাকে নিয়ে বাজে বাজে গল্প গুজব করছে আর হাসাহাসি করছে। এদিকে নাহিদ রেশমার দুই বাচ্চাকে নিয়ে খেলছে। রেশমার স্বামীও কিছুক্ষণের মাঝেই চলে আসবে। সবার আনন্দের মাঝেই হুট করে দরজায় কেউ ধাক্কা দিল। সবাই ভাবলো যে রেশমার স্বামী মনে হয় এসেছে। রুহানি বেগম দৌড়ে গেলেন দরজা খুলতে, কিন্তু দরজা খুলে ওপাশে যা দেখলেন তা দেখে তিনি খুব অবাক হলেন। আপনাদের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করা হয়েছে। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য কড়া কণ্ঠে বলে উঠলেন, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ ইলোরা ফারদিনের সোনার আংটি গল্পের কিছু অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তী অংশ শুনতে চাইলে তাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।